হাই এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিপারেশন উইথ এবিসি। প্রিপারেশন উইথ এবিসিতে তোমাদের স্বাগত জানাই। আমি অর্ধেন্দু। আজকে আমরা যে ক্লাসের বিষয়বস্তুটা রেখেছি সেটা হচ্ছে মূল্যায়ন বা ইভালুয়েশন। তাহলে প্রথমেই আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে নিরবিচ্ছিন্ন ও সামগ্রিক মূল্যায়ন, অর্থাৎ কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভালুয়েশন। সিসির ধারণাটা এসছে শিক্ষার্থীর ওপর থেকে পরীক্ষার মানসিক যে চাপ, সেই চাপ কমানোর উদ্দেশ্য নিয়ে। এটা মূলত হলিস্টিক ডেভেলপমেন্ট বা সর্বাঙ্গীন বিকাশের ওপর জোর দেয়। ঠিক আছে, তাহলে নিরবিচ্ছিন্ন এবং সামগ্রিক যে মূল্যায়ন সেটি হচ্ছে মূলত শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষার যে ভীতি, পরীক্ষার সম্পর্কে যে মানসিক চাপ, সেটাকে দূর করার জন্যই এই মূল্যায়ন পদ্ধতিটা নিয়ে আসা হয়েছে। যেখানে এক কথায় যদি বলতে হয় তাহলে এই ইভ্যালুয়েশনটা হচ্ছে একটা শিক্ষাবর্ষ পুরোটা ব্যাপী, এবং যার ভেতরে দু ধরনের এই ইভ্যালুয়েশন থাকছে। শারীরিক, মানসিক, বৌদ্ধিক, জ্ঞানীয়, প্রায়োগিক বিকাশ ঠিকঠাক হচ্ছে কিনা শিশুর, সেটাকে কিন্তু দেখা হয় এই ইভালুয়েশন পদ্ধতির মাধ্যমে। কন্টিনিউয়াস কেন বলা হচ্ছে? এটা কন্টিনিউয়াস বলার কারণ হচ্ছে এই মূল্যায়ন কোনো নির্দিষ্ট সময়ে কিন্তু থেমে থাকে না। এটা দুটো পদ্ধতিতে চলে। একটা হচ্ছে নিয়মিত বিরতি, অর্থাৎ পাঠ চলাকালীন প্রশ্ন উত্তর সাপ্তাহিক কিংবা মাসিক ইউনিট টেস্টের মাধ্যমে। আরেকটা হচ্ছে সংশোধনমূলক ব্যবস্থা, যেমন মূল্যায়ন থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীর দুর্বলতাগুলো দূর করার জন্য পুনরায় শিক্ষাদানের ব্যবস্থা। এই জন্য এটাকে কন্টিনিউয়াস বলা হচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু দুটো আলাদা কোনো ধাপ নেই যে প্রথমে তোমার পড়ানো হয়ে গেল তারপরে তোমার পরীক্ষা নেওয়া হলো, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। পড়ার মাঝে মাঝেই কিন্তু পরীক্ষা আসছে এবং তারপরে আবারও পড়ানো হচ্ছে। এর ভেতরে যদি কোনো ধরনের প্রবলেম থাকে, শিক্ষার্থীর কোনো দুর্বলতা থাকে, সেই দুর্বলতা দূর করার কাজটাও কিন্তু করে নেওয়া হচ্ছে। বুঝতে পারলে? এরপরে দেখো কম্প্রিহেন্সিভ কেন বা সামগ্রিকতা যেটাকে বাংলাতে বলা হয়, এটি শিক্ষার্থীর দুটো দিককে বিচার করে। একটা হচ্ছে স্কলাস্টিক এরিয়াজ মানে শিক্ষাগত দিক, আরেকটা হচ্ছে কো স্কলাস্টিক এরিয়াজ মানে সহ শিক্ষাগত দিক, যেখানে কগনেটিভ ডোমেন বা বুদ্ধিগত বিকাশ যেমন ভাষা, গণিত, বিজ্ঞান, সমাজ বিজ্ঞানের দক্ষতাটাকে চেক করা হচ্ছে। আবার কো স্কলাস্টিক এরিয়াজ মানে সহশিক্ষাগত যে বিষয়গুলো, যেমন হচ্ছে এফেক্টিভ সাইকোমোটর ডোমেন, যেমন মনোভাব, সৃজনশীলতা, শরীরচর্চা, সামাজিক গুণাবলী, সেগুলোকেও কিন্তু ওভারঅল চেক করা হচ্ছে। ঠিক আছে, এরপরে দেখো এখানে আমরা সিসি যে প্যাটার্ন রয়েছে তাতে দুটো পরীক্ষা হয়, একটা হচ্ছে ফর্মেটিভ, একটা হচ্ছে সামেটিভ। তুমি যে কোনো একটা মার্কশিট বা প্রোগ্রেস রিপোর্ট যদি তুমি দেখো তাহলে তুমি দেখতে পাবে যে তার ভেতরে দুটো পার্ট রয়েছে, একটা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট আর একটা সামেটিভ অ্যাসেসমেন্ট। অ্যাকচুয়ালি এই যে ফর্মেটিভ যে অ্যাসেসমেন্ট এটা কিন্তু সারা বছর ধরে চলতে থাকে, আর সামেটিভ যে অ্যাসেসমেন্ট সেটা কিন্তু একটা নির্দিষ্ট মানে অন্তরালে নির্দিষ্ট সময় অন্তর অন্তর কিন্তু এই পরীক্ষাটা হয়। এই ফর্মেটিভ অ্যাসেসমেন্টে অ্যাকচুয়ালি শিক্ষার্থীকে তার ক্লাসের রেসপন্স, তার আচার আচরণ, বৌদ্ধিক বিকাশ সমস্ত কিছুকে উল্লেখ করা হয়, এবং এই সামেটিভ অ্যাসেসমেন্টে মূলত তার লিখিত যে পারফরমেন্স সেটাকে কিন্তু লিপিবদ্ধ করা হয়। তাহলে মূল লক্ষ্য কি না শিক্ষণের উন্নয়ন, আর এখানে মূল লক্ষ্য হচ্ছে ফলাফল ঘোষণা। এটার প্রকৃতি কেমন? এটা হচ্ছে এটি একটি প্রক্রিয়া মানে অনগোয়িং একটা কিন্তু প্রসেস। কোনটা? ফর্মেটিভ অ্যাসেসমেন্টটা। অন্যদিকে এটা সেই প্রক্রিয়ার ফল, মানে তুমি যে ফর্মেটিভে যে কাজকর্মগুলো হলো সেটা শিশুকে কি ফল দিয়েছে সেটার লিখিত প্রকাশ বলতে পারো এই সমষ্টিগত বা সামেটিভ অ্যাসেসমেন্ট। এখানে মূল যে অ্যাসেসমেন্টের সরঞ্জাম সেগুলো হচ্ছে কুইজ, প্রজেক্ট, অবজারভেশন, অ্যাসেসমেন্ট বিভিন্ন রকমের। কিন্তু এখানে হচ্ছে বার্ষিক পরীক্ষা বা সেমিস্টার পরীক্ষা। এখানে যেমন আমাদের এখন ওয়েস্ট বেঙ্গলে এবং ঝাড়খণ্ডে সামেটিভ এক্সাম হয়, ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ এবং থার্ড সামেটিভ। এই তিনটে সামেটিভের মাধ্যমে কিন্তু তাদের
টেস্ট করা হয়, অর্থাৎ এটা একটা সেমিস্টারের মতো 3বার পরীক্ষা নেওয়া হয়। এবারে ফিডব্যাক, যেমন এখানে শিক্ষার্থী এবং শিক্ষক একসাথেই কিন্তু তাৎক্ষণিক ফিডব্যাক পায়। মানে ধরো একটা কোশ্চেন করা হলো, সেই কোশ্চেনে শিক্ষক যে কোশ্চেনটা করলেন, শিক্ষার্থী যদি সেই কোশ্চেনের অ্যান্সার দিতে পারলো, তাহলে শিক্ষার্থী যেমন বুঝতে পারলো যে হ্যাঁ আমি ঠিকঠাক উত্তর দিয়েছি, এবং তার যে বন্ধু বান্ধব তারাও কিন্তু সেটা সম্পর্কে বুঝতে পারলো যে এটা তার ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে। অন্যদিকে শিক্ষকও কিন্তু শিক্ষার্থী সম্পর্কে সে কতটা বুঝেছে, সে কতটা জেনেছে সেই বিষয়টা, এবং তার ভাষার প্রয়োগ, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার কোঅপারেশন, সমস্ত কিছু কিন্তু তিনি অ্যাসেস করতে পাচ্ছেন। ঠিক আছে, এবং এটা কিন্তু ক্লাসের মধ্যেই সম্পন্ন হয়ে যাচ্ছে, এর জন্য কোনো অপেক্ষা করার প্রয়োজন পড়ছে না। তিনি সঙ্গে সঙ্গে কিন্তু তার পারফরমেন্সটা, তার ছাত্রের যে পারফরমেন্সটা সেটা তিনি বুঝতে পারছেন। আর এখানে শিক্ষার্থীকে কেবলমাত্র শুধু গ্রেড দেওয়া হয়, তাহলে এখানে শিক্ষার্থী গ্রেডের মাধ্যমে বুঝতে পারে যে তার কেমন হয়েছে, ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে পরীক্ষা। ঠিক আছে, সে পরীক্ষা দিয়ে আসছে, তাৎক্ষণিক তাকে কিন্তু ফল দেওয়া হচ্ছে না, তাকে 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস পরে তাকে কিন্তু একটা গ্রেড দেওয়া হচ্ছে বা নম্বর দেওয়া হচ্ছে, যার বেসিসে সে বুঝতে পারছে সে কেমন করেছে না করেছে। এখানে দেখো এর যে ওয়েটেজটা থাকে, মানে এর যে পরীক্ষাতে যদি টোটাল 100 নম্বরের পরীক্ষা হয়, তাহলে ফর্মেটিভে থাকে 40% আর সামেটিভে থাকে 60%। ঠিক আছে, এই দুটোর মিলিত যে প্রভাব, তার ফলে কিন্তু শিক্ষার্থীর নাম্বারটা ক্যালকুলেশন করা হয়। তাহলে এই গেল আমাদের ফর্মেটিভ এবং সামেটিভ মূল্যায়নের ব্যাপারটা। এবারে দেখো নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে মূল্যায়নের ত্রিভুজ। মূল্যায়নের ত্রিভুজে শিক্ষণ প্রক্রিয়ায় মূল্যায়নের 3টা প্রধান অবস্থান থাকে, যা উচ্চ প্রাথমিক স্তরে খুব কিন্তু গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং, অর্থাৎ শিক্ষণের জন্য মূল্যায়ন। এটা শিক্ষণের শুরুতে বা চলাকালীন হয়, মানে ফর্মেটিভ যেটা বললাম আমরা। শিক্ষক জানতে পারেন শিক্ষার্থীরা কতটা বুঝেছে এবং সেই অনুযায়ী নিজের পড়ানোর পদ্ধতি তিনি পরিবর্তন করেন। এবারে হচ্ছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং, অর্থাৎ শিক্ষণের মূল্যায়ন। এটা শিক্ষণের শেষে হয়, অর্থাৎ সামেটিভ যে এক্সামটা সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং। এর মাধ্যমে শিক্ষার্থীরা চূড়ান্ত পারদর্শিতা বিচার করা হয়, যেমন বার্ষিক পরীক্ষাতে বোঝা যায় সেরকম। এবারে হচ্ছে অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং, মানে এটি হলো সেলফ অ্যাসেসমেন্ট। শিক্ষার্থী নিজেই নিজের কাজের প্রতিফলন ঘটায় এবং নিজের ভুল সংশোধন করতে শেখে। এরপরে যে বিষয়টা আমাদের আসছে সেটা হচ্ছে অভিজ্ঞার সূক্ষ্ম বিভাজন, মানে অ্যাডভান্স ক্লাসিফিকেশন অফ টেস্ট। বিভ্রান্তি এড়াতে পরীক্ষাতে এই ভাগগুলো কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। কি কি ধরনের টেস্ট হয়, অভিজ্ঞা বা পরীক্ষা আর কি। প্রথম যেটা হচ্ছে সেটার নাম হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট, অর্থাৎ নির্ণায়ক পরীক্ষা। উদ্দেশ্য কি না, কেন একজন ছাত্র নির্দিষ্ট কোনো বিষয়ে বারবার ভুল করছে তার কারণ, রুট কজ যেটা, সেটাকে খুঁজে বের করা। এর বৈশিষ্ট্যটা কি, এতে কোনো গ্রেড বা র্যাঙ্ক দেওয়া হয় না, এটি অনেকটা ডাক্তারের কাছে রক্ত পরীক্ষার মতো রোগ ধরার জন্য। বুঝতে পারলে, এটাকে বলা হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট। এরপরে আসছে প্রতিকারমূলক টেস্ট। ডায়াগনস্টিক টেস্টের পরে যে বিশেষ ক্লাসের মাধ্যমে দুর্বলতা দূর করা হয় তাকে বলা হয় রেমেডিয়াল টিচিং। এর সম্পর্কে তোমরা মোটামুটি জানো। এটি ছাড়া কিন্তু সিসিটা অসম্পূর্ণ, কারণ সিসিতে বলা আছে কন্টিনিউয়াস এবং কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। তো কন্টিনিউয়াস হতে গেলে কিন্তু এই ডায়াগনস্টিকটা যেমন দরকার আছে, তেমনি রেমেডিয়াল টিচিংটা কিন্তু খুবই জরুরি। রেমেডিয়াল টিচিং যদি না করা হয়, তার ভুলগুলোকে যদি না শুধরে দেওয়া হয়, তাহলে পরবর্তীকালেও সে ভুল করে যাবে। এই জন্য কিন্তু সিসিইতে রেমেডিয়াল টিচিংটা খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলোকে কিন্তু মাথায় রাখবে। এবারে দেখো আরেকটা হচ্ছে অ্যাচিভমেন্ট টেস্ট বা পারদর্শিতার পরীক্ষা, অভিজ্ঞা। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে পারদর্শিতার অভিজ্ঞা বা অ্যাচিভমেন্ট টেস্ট। একটা নির্দিষ্ট সময় শেষে বিদ্যার্থী কতটা শিক্ষা অর্জন করতে পেরেছে তা যাচাই করার জন্য অ্যাচিভমেন্ট টেস্ট নেওয়া হয়। এর দুটো প্রকার রয়েছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজড টেস্ট, যা বৈজ্ঞানিকভাবে তৈরি এবং বড় ক্ষেত্রে প্রযোজ্য। আরেকটা হচ্ছে টিচার মেড টেস্ট, যা শিক্ষক নিজেই ক্লাসের প্রয়োজন অনুযায়ী তৈরি করছেন। তাহলে অ্যাচিভমেন্ট টেস্ট দুরকম হয়, স্ট্যান্ডার্ডাইজড আর টিচার মেড টেস্ট। ঠিক আছে, এরপরে দেখো নর্ম রেফারেন্স বনাম ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট। দু রকমের টেস্ট হয়, একটাকে বলা হয়েছে নর্ম রেফারেন্সড টেস্ট, অর্থাৎ NRT, যেখানে একজন ছাত্রের সাথে
অন্য ছাত্রের তুলনা করা হয়, যেমন কে ক্লাসে ফার্স্ট হলো। এটাকে বলা হচ্ছে নর্ম রেফারেন্স টেস্ট। এখানে একজন শিক্ষার্থীর রেজাল্টকে অন্য শিক্ষার্থীর সাথে তুলনা করা হয়, যেমন র্যাঙ্ক বা পার্সেন্টাইলের মাধ্যমে ক্লাস টেস্টগুলো, যেখানে আগে পদ্ধতি কেমন ছিল, ফার্স্ট সেকেন্ড থার্ড করা হতো, সেখানে নর্ম রেফারেন্স টেস্ট নেওয়া হতো। এখন যে পরীক্ষাগুলো হয় নেট, সেট কিংবা অন্য যে কোনো ধরনের প্রবেশিকা পরীক্ষা বা তোমার যে বিভিন্ন রকমের কম্পিটিটিভ এক্সাম, সেই কম্পিটিটিভ এক্সামটাকে বলা হচ্ছে কিন্তু নর্ম রেফারেন্স টেস্ট। এটি ছাড়া আরেকটি টেস্ট আছে যেটির নাম হচ্ছে ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট, যেখানে একটা নির্দিষ্ট কাট অফ বা মানদণ্ড থাকে। যেমন তোমাদের এই টেট পরীক্ষা, এখানে 150 নাম্বারের মধ্যে কেউ যদি 90 পায় তাহলে কিন্তু সে কোয়ালিফাই। অর্থাৎ সেখানে কিন্তু একজন কোয়ালিফাই হলে অন্যজনের ওপর কিন্তু কোনো প্রভাব পড়ছে না। অন্যদিকে যেটা আগে দেখলে নন রেফারেন্স টেস্ট, সেখানে কিন্তু একজনের পারফরমেন্স ভালো হলে অন্যজন পিছনে পিছিয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্টের ক্ষেত্রে কিন্তু এরকমটা ঘটছে না। যতজন টেটে 150-র ভেতরে 90 পাবে ততজন প্রত্যেকে কিন্তু পাস করে যাবে। এখানে অন্যের নম্বরের সাথে নিজের তুলনা গুরুত্ব পায় না। এরপরে হচ্ছে প্রবণতা টেস্ট বা অ্যাপটিটিউড টেস্ট। এখানে ভবিষ্যতের কোনো বিশেষ কাজে বা পেশায় শিক্ষার্থী কতটা সফল হবে তা আগে থেকে অনুমান করা যায় এই প্রবণতা অভিক্ষা বা অ্যাপটিটিউড টেস্টের মাধ্যমে। অ্যাপটিটিউড টেস্ট অ্যাকচুয়ালি একটা টেস্টের পার্ট, যেখানে কোশ্চেনের ভেতরে অ্যাপটিটিউড একটা পার্ট রাখা হয়, এটাই হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট, ঠিক আছে। নেক্সট, একটা আদর্শ অভিক্ষার বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড টেস্ট। শিক্ষা বিজ্ঞানে একটা ভালো মূল্যায়নের 4টা প্রধান বৈশিষ্ট্য থাকবে। প্রথমটা হচ্ছে যথার্থতা বা ভ্যালিডিটি। এটা হলো মূল্যায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত। একটা পরীক্ষা তখনই ভ্যালিড হবে যদি সেটা সেই বিষয়টাকে পরিমাপ করে যার জন্য সেটা তৈরি করা হয়েছে। উদাহরণ হিসাবে বলতে পারো যে তুমি যদি শিক্ষার্থীর গণিত সমাধান করার ক্ষমতা যাচাই করতে চাও, তাহলে তুমি যদি ভাষার জটিলতা এত বেশি করে দাও যে ছাত্ররা তোমার অঙ্ক পারলেও কিন্তু ভাষা না বোঝার কারণে অঙ্কটা করতে পারছে না, তবে সেই পরীক্ষাটা কিন্তু তোমার যথার্থ হচ্ছে না। তাহলে যথার্থ হতে গেলে কি হতে হবে না, তোমার ভাষাটা কিন্তু খুব প্রাঞ্জল হতে হবে, খুব সহজ সরল হতে হবে, যাতে একটা গণিতে এক্সপার্ট ছেলে বা ভালো ছেলে যে অঙ্ক বুঝতে পারে, সে যাতে সহজেই ওই ভাষাটার জন্য আটকে না যায়, সে যাতে আলটিমেট অঙ্কটা করতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম যথার্থতা। নেক্সট হচ্ছে নির্ভরযোগ্যতা বা রিলায়েবিলিটি। যদি কোনো পরীক্ষা বারবার নেওয়া হয় এবং প্রতিবারেই ফলাফল প্রায় একই আসে, তাকে বলা হয় রিলায়েবল। যেমন একজন শিক্ষার্থীর খাতা আজ আমি দেখলাম এবং সে 80 পেল, 7 দিন পর অন্য একজন অভিজ্ঞ শিক্ষককে দিয়ে খাতাটা দেখালাম এবং তার ক্ষেত্রেও কিন্তু তিনিও মোটামুটি ওই 80-এর আশেপাশে একটা নাম্বার দিলেন। একেই আমরা কিন্তু নির্ভরযোগ্যতা বলবো। মানে কি, ওই ছাত্রটা সত্যি সত্যি 80 পাওয়ারই যোগ্য। নির্ভরযোগ্যতা তোমরা দেখবে যে স্কুটিনির ক্ষেত্রে যেটা করা হয়, স্কুটিনি কোনো জায়গায় নাম্বার কম পেলে স্কুটিনি করা হয়। এটা কিন্তু যদি নাম্বারটা ঠিকঠাক থাকে তাহলে সেটাকে আমরা বলবো নির্ভরযোগ্য হয়েছে, ঠিক আছে। এরপর যে বিষয়টা আসছে সেটার নাম হচ্ছে নৈবর্তিকতা বা অবজেক্টিভিটি। খাতা দেখার সময় শিক্ষকের ব্যক্তিগত আবেগ, পছন্দ অপছন্দ, মেজাজ যেন কোনোটাই তার উপর কোনো প্রভাব না পড়ে তার সেই খাতার উপরে। যেমন এমসিকিউ প্রশ্নে নৈবর্তিকতা থাকে 100%, অর্থাৎ এখানে উত্তরটা যদি সঠিক হয় তাহলে কিন্তু নাম্বার পাওয়া যাবে, শিক্ষক চাইলেও নম্বর কাটতে পারবেন না, ঠিক আছে। যতগুলো ঠিক ততগুলোর জন্য নাম্বার দিতে হবে। কিন্তু রচনার ক্ষেত্রে শিক্ষকের রুচি ওপরে কিন্তু নাম্বারটা কম বেশি হয়, অর্থাৎ রচনার ক্ষেত্রে কিন্তু নৈবর্তিকতা কম, অবজেক্টিভিটিটা কম, এই জন্য তিনি তার ইচ্ছা মতো নাম্বার দিতে পারেন এই ক্ষেত্রে। তাহলে 3টে বৈশিষ্ট্য আমরা দেখলাম, যথার্থতা, নির্ভরযোগ্যতা, নৈবর্তিকতা। এরপর যেটা আসছে সেটা হচ্ছে উপযোগিতা বা ব্যবহারযোগ্যতা, ইউজেবিলিটি। পরীক্ষাটা নিতে কতটুকু সময় লাগছে, খরচ কেমন এবং তা বাস্তবসম্মত কিনা। খুব দীর্ঘ বা অত্যন্ত ব্যয়বহুল পরীক্ষা কিন্তু আদর্শ নয়। তাহলে এই 4টা বৈশিষ্ট্য তোমাকে মনে রাখতে হবে, যথার্থতা, নির্ভরযোগ্যতা, নৈবর্তিকতা আর উপযোগিতা বা ব্যবহার। যেটা আসছে সেটা হচ্ছে রুব্রিক্স, মূল্যায়নের একটা আধুনিক হাতিয়ার। রুব্রিক্স হলো একটা মূল্যায়ন নির্দেশিকা যা প্রধানত টিচারদের দেওয়া হয়, তবে পাশাপাশি এটা স্টুডেন্টরাও দেখতে পারে বা বুঝতে পারবে। যেখানে স্কোরিং গাইড, এটা মূলত প্রজেক্ট, হাতে কলমে কাজ বা সৃজনশীল লেখার
মান যাচাইয়ের জন্য ব্যবহৃত হয়। রুব্রিক্স কেন প্রয়োজন? না, সাধারণত বড় উত্তরের ক্ষেত্রে এক এক শিক্ষক এক এক রকমের নাম্বার দেন। রুব্রিক্স এই অসামঞ্জস্যতা যেটা থাকে সেটাকে দূর করে এটা নির্দিষ্ট কিছু মানদণ্ড বা ক্রাইটেরিয়া এবং পারদর্শিতার স্তর হিসাবে উল্লেখ করা থাকে। ঠিক আছে, তো সেটা কীরকম থাকে না, দেখো একটা রুব্রিক্সের আমি উদাহরণ এখানে দিয়েছি। রুব্রিক্সের গঠন হচ্ছে যে, যেমন ধরো তোমার ছাত্রদের তুমি বললে পরিবেশ দূষণ সম্পর্কে একটা পোস্টার তৈরি করতে, ঠিক আছে, তাহলে তোমার রুব্রিক্সটা এমনি হতে হবে যেখানে মানদণ্ড থাকবে, তথ্য যদি থাকে তাহলে তুমি চমৎকার মানে খুব ভালো হলে 4 পয়েন্ট দেবে, মোটামুটি হলে 3 পয়েন্ট, সাধারণ হলে 2 পয়েন্ট, খুব খারাপ হলে 1 পয়েন্ট। যেখানে তথ্য বলে কিছু নেই এরকম যদি পরিস্থিতি হয় তাহলে 3টে পার্টে আমরা কিন্তু ভাগ করলাম, অর্থাৎ সেখানে আমরা একটা পয়েন্টিং করব। উদাহরণ হিসাবে দেখো, এই যে পোস্টারটা তোমার তৈরি করতে বলা হলো সেখানে আমরা কতগুলো মানদণ্ড দিয়েছি, যেমন তথ্য, বিষয়বস্তু, সৃজনশীলতা আর উপস্থাপনা, এই 3টে পার্ট দিয়েছি। এখানে খুব ভালো হলে 4 পয়েন্ট, মোটামুটি ভালো হলে 3 পয়েন্ট, সাধারণ হলে 2 পয়েন্ট আর খুব খারাপ হলে 1 পয়েন্ট। যেখানে একদম তথ্য নেই সেখানে 1 পয়েন্ট পাবে, যেখানে খুব ভালোভাবে গভীরভাবে বোঝানো রয়েছে সেখানে 4 পয়েন্ট পাবে। এবারে ধরে নাও এই যে পার্টটা আমি ভাগ করছি এটা এমনভাবে ভাগ করব, ধরে নাও 3 নম্বরের আছে সেখানে, তাহলে 3 নম্বর যদি থাকে তাহলে সব থেকে ভালো যদি হয় তাহলে সে এখানে 4 পয়েন্ট করে পাবে, মানে 4 3 12 পয়েন্ট। যে 12 পয়েন্ট পাবে সে পাবে 3। এরপরে কেউ ধরো অর্ধেক পেলো, 6 পয়েন্ট পেলো, তাহলে সে কত পাবে? 1.5 পাবে। তাহলে এই হিসাব থেকেই কিন্তু তুমি বলতে পারবে। এবারে কেউ যদি ধরো 3 2 5 আর 1 6 হলো, ধরে নাও এখানে 3 ভালো তথ্য দিয়েছে মোটামুটি, তারপরে 2 মানে মোটামুটি সাজিয়েছে, সৃজনশীলতা মোটামুটি, আর দুর্বলতা মানে কি এখানে উপস্থাপনার ক্ষেত্রে কোনো ছবি বা গ্রাফ দেয়নি, ঠিক আছে, মানে 3টেতে আছে, তার মানে 3 2 5 আর 1 6, তাহলে 6 মানে কি হবে? তার 1.5 নাম্বার পাবে। এইভাবে রুব্রিক্সটা কিন্তু কাজ করে। এবারে রুব্রিক্সের সুবিধা কি, ছাত্ররা আগে থেকে জানে কিসের ভিত্তিতে তাদের নাম্বারটা দেওয়া হবে, ঠিক আছে, আর শিক্ষক সহজে বুঝতে পারে যে ছাত্রটির কোথায় ঠিক দুর্বলতাটা আছে, কারণ এই ক্রাইটেরিয়াগুলো দেখেই সে কিন্তু আন্দাজ করতে পারছেন তিনি যে কোনখানে কি প্রবলেমটা রয়েছে। তথ্য ঠিক আছে কিন্তু প্রেজেন্টেশন খারাপ, এরকম কন্ডিশন হতে পারে। তথ্য সব কিছু ঠিক আছে কিন্তু হয়তো প্রেজেন্টেশনটা ঠিক মতো দিতে পারেনি, উপস্থাপনা ঠিক মতন হয়নি, তাহলে সেটাকে তিনি ইন্ডিকেট করতে পারছেন। আর নৈবর্তিকতা মানে হচ্ছে কি যে এখানে শিক্ষকের কোনো ব্যক্তিগত পছন্দের জায়গা নেই, তিনি এই রুব্রিক্সের জন্য বাধ্য হচ্ছেন তাকে নাম্বারটা এর মানে ভিত্তিতে দিতে, ঠিক আছে, এর ভিত্তিতে দিতে কিন্তু তিনি বাধ্য হচ্ছেন। তাহলে এই হচ্ছে রুব্রিক্সের সুবিধা। এবারে মূল্যায়নে আধুনিক কৌশল এবং সরঞ্জাম। উচ্চ প্রাথমিক স্তরের প্যাডাগজিতে এই টার্মগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে পোর্টফোলিও, এটা কেবল একটা কিন্তু ফাইল নয়, এটা শিক্ষার্থীর কাজের একটা উদ্দেশ্যমূলক সংগ্রহ বা সময়ের সাথে সাথে উন্নতির ধারাকে বর্ণনা করে। পোর্টফোলিও কি করে, যে সময়ের সাথে সাথে শিক্ষার্থীর কি গ্রোথ হয়েছে সেটাকে কিন্তু ইন্ডিকেশন দেয়। যেমন সারা বছর করা ছবি বা লেখার ক্ষেত্রে এই পোর্টফোলিওটা চেক করা হয়। নেক্সট পরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে অ্যানেকডোটাল রেকর্ড। এটি শিক্ষার্থীর আচরণের একটা সংক্ষিপ্ত বিবরণ। স্কুল চলাকালীন হঠাৎ ঘটে যাওয়া কোনো বিশেষ ঘটনা যা শিক্ষার্থীর চরিত্র বা মানসিকতাকে বুঝতে সাহায্য করে, শিক্ষক তা লিখে রাখেন। যেমন একটা শিশুর প্রতি অন্য একটা শিশুর যে সহমর্মিতা, যে ভাবাবেগ, যে মানে ভালোবাসা, আন্তরিকতা, সেই জিনিসগুলোকে কিন্তু অ্যানেকডোটাল রেকর্ডের মাধ্যমে রেকর্ড করা হয়ে থাকে। চেকলিস্ট, এটা শুধু দেখে যে কোনো গুণ আছে কিনা সেটাকে বলা হয়, হ্যাঁ কিংবা নাতে উত্তর দেওয়া হয়। যেমন ছাত্রটা কি ইউনিফর্ম পরেছে, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। এবারে হচ্ছে রেটিং স্কেল, যেমন এটা গুণের মাত্রাকে বিচার করে। যেমন ধরো 2 বা 3 বা 4 ছেলে মেয়ে আছে, তাদেরকে রেটিং করা হচ্ছে কোনো একটা পার্টিকুলার কাজে। যেমন বিদ্যালয়ে যে গাছ লাগানো, সেই গাছ লাগানোতে গুণের পরিমাপে দেখা যাচ্ছে যে এ নামের যে ছেলেটা সে কিন্তু খুব ভালো পারফরমেন্স করছে, তাহলে তুমি তাকে 1 থেকে 5-এর ভেতরে কত দেবে? তুমি 1 থেকে 5-এর ভেতরে তাকে হাইয়েস্ট 5 দিলে। তারপরে সেকেন্ড বি নামের যে মেয়েটা, তার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে কিন্তু অতটা ভালো নয়, তাকে তুমি 2 দিচ্ছ। এইভাবে তুমি যখন রেকর্ডিং করছো, তাকে যখন মান অনুসারে সাজাচ্ছ, তখন একটা সারা বছরের প্রক্রিয়া। এইভাবে কিন্তু আমরা এই
যে সামগ্রিক এবং সতত মূল্যায়ন বা সিসি যে আমাদের মূল্যায়ন, সেখানে কিন্তু আমরা মূল্যায়ন করে থাকি। এবারে হচ্ছে কিউমুলেটিভ রেকর্ড কার্ড, যেমন শিক্ষার্থীর একাডেমিক, স্বাস্থ্য, উপস্থিতি এবং আচরণগত সমস্ত তথ্যের একটা স্থায়ী ধারাবাহিক রেকর্ডকে বলা হয় কিউমুলেটিভ রেকর্ড কার্ড। শিক্ষার্থীর সমস্ত কিছু, তার স্বাস্থ্য, তার একাডেমিক, তার উপস্থিতি, তার আচরণগত সমস্ত তথ্যের একটা ডেটাবেস হচ্ছে এই কিউমুলেটিভ রেকর্ড কার্ড। ঠিক আছে, এরপর হচ্ছে পিয়ার অ্যাসেসমেন্ট। পিয়ার অ্যাসেসমেন্ট মানে শিক্ষার্থীরা একজন আরেকজনের অনেক দোষ, দেখো নিজের দোষ কিন্তু কেউ খুঁজে পায় না, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু একজন আরেকজনের দোষ কিন্তু খুব সহজেই খুঁজে পায়। তাহলে এই জন্য পিয়ার অ্যাসেসমেন্ট বা যে সহপাঠীর কাছ থেকে পাওয়া যে রেটিং, সেই রেটিংটার মাধ্যমে এটাও একটা কিন্তু রেটিং দেওয়া হয়, একে অপরের কাজের মূল্যায়ন করে। শিক্ষার্থীদের মধ্যে সমালোচনামূলক চিন্তাভাবনা যেমন বাড়ে, তেমনি কিন্তু ওই পার্টিকুলার শিক্ষার্থী যার উপরে পিয়ার অ্যাসেসমেন্ট করা হচ্ছে তার যে পারফরম্যান্স সেটাও কিন্তু অনুধাবন করা যায়। মানে আমরা শিক্ষক হিসাবে তাকে যা বুঝছি, তার বন্ধুরা তার সম্পর্কে সেটা বুঝছে কিনা নাকি অন্যরকম কিছু বুঝছে, সেটা কিন্তু ভেরিফাই করার একটা খুব ভালো টুলস হচ্ছে পিয়ার অ্যাসেসমেন্ট। ঠিক আছে, বোঝা গেল? এরপরে আমরা চলে আসছি আমাদের কোশ্চেনগুলোতে। দেখো প্রথম কোশ্চেন চলে এসছে, নিচের কোনটি একটা ভালো অভিজ্ঞতার অপরিহার্য বৈশিষ্ট্য? তাহলে এই প্রশ্নের সঠিক যে উত্তরটা হবে সেটা হবে উপরের সবগুলি। একটা আদর্শ অভিজ্ঞতার তিনটে প্রধান গুণ থাকবে, যেটা হচ্ছে যথার্থতা, যা মাপার কথা সেটাই মাপা, নির্ভরযোগ্যতা মানে বারবার পরীক্ষায় একই ফলাফল আসা, এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে নৈর্ব্যক্তিকতা, অর্থাৎ পরীক্ষকের ব্যক্তিগত মতামতের প্রভাব না থাকা। এটাই কিন্তু হচ্ছে বৈশিষ্ট্য। তাহলে অল অফ এবাভ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, শিক্ষার্থীদের পারদর্শিকতা মূল্যায়ন শিক্ষকদের কিভাবে সাহায্য করে? তাহলে এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন বি, শিক্ষণ পদ্ধতির কার্যকারিতা মূল্যায়ন করতে। শিক্ষার্থীর মূল্যায়ন শুধু নম্বর দেওয়ার জন্য নয়, বরং শিক্ষক তার পড়ানোর পদ্ধতি কতটা কার্যকর হচ্ছে এবং কোথায় পরিবর্তন দরকার সেটাও কিন্তু বুঝতে পারেন। পারদর্শিতা মূল্যায়নে এটা কিন্তু শিক্ষকদের কিভাবে সাহায্য করছে না, শিক্ষণ পদ্ধতির কার্যকারিতা মূল্যায়ন করতে। বোঝা গেল? নেক্সট 3 নাম্বার যে প্রশ্ন আসছে সেটা হচ্ছে, একটা অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে মূল্যায়ন কেমন হওয়া উচিত, মানে ইনক্লুসিভ ক্লাসরুমে। ঠিক আছে, তাহলে এখানে এই প্রশ্নের সঠিক উত্তর হবে বৈচিত্র্যময় এবং নিরবিচ্ছিন্ন। অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে বিভিন্ন ধরনের দেখো শিশু থাকে, তাই মূল্যায়ন বৈচিত্র্যময় হওয়া কিন্তু খুব জরুরি, যাতে সবার ক্ষমতা যাচাই করা যেতে পারে। বোঝা গেল? চলে আসছি 4 নম্বর কোশ্চেনে। 4 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো, দীর্ঘ সময় ধরে শিশুর নির্দিষ্ট অগ্রগতি রেকর্ড করার জন্য কোন সরঞ্জামটা ব্যবহার করা হয়ে থাকে? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে পোর্টফোলিও। পোর্টফোলিও হলো শিক্ষার্থীর সারা বছর কাজের একটা সংগ্রহ, যা দীর্ঘ সময় ধরে চলে এবং তার ক্রমবিকাশ বা অগ্রগতি তুলে ধরা হয় এটিতে। অ্যানেকডোটাল রেকর্ড, চেকলিস্ট, রেটিং স্কেল, এগুলো তোমাদেরকে আমি সবই আলোচনা করলাম, আশা করি বুঝতে পারবে। চলে আসছি পরের 5 নাম্বার কোশ্চেনে। 5 নাম্বার কোশ্চেনে কি বলেছে দেখো, পাঠদানের সময় শিক্ষণের অগ্রগতি পর্যবেক্ষণ করে এমন মূল্যায়ন হলো। পাঠদানের সময় যেটা করা হয় সেটাকে বলা হচ্ছে ফরমেটিভ, আর পাঠদানের পরে যেটা করা হয় সেটাকে বলা হচ্ছে সামেটিভ। ক্লিয়ার? ওকে। পাঠ চলাকালীন মানে ডিউরিং ইনস্ট্রাকশন যদি শিক্ষার্থীর কোনো ভুলভ্রান্তি ধরা পড়ে এবং তার উন্নতির জন্য যে মূল্যায়ন করা হয় তাকে বলা হচ্ছে ফরমেটিভ ইভ্যালুয়েশন। ইন দ্য মিন টাইম মানে সেই সময়ের মধ্যে সময়ে কিন্তু ডায়াগনস্টিক টেস্ট করা হয়ে থাকে এবং রেমেডিয়াল টিচিং কিন্তু দেওয়া হয়ে থাকে এই ফরমেটিভ ইভ্যালুয়েশনের ঠিক আগে। অর্থাৎ ফরমেটিভ ইভ্যালুয়েশন চলাকালীন 3টে পার্ট হয়, সেটা হচ্ছে ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন হয়, পড়া হলো বা শেখা হলো যে বিষয়টা সেটাকে ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন করা হয়, যাচাইয়ের পরীক্ষা করা হয়, সেটা মৌখিক হতে পারে, লিখিত হতে পারে, প্রজেক্টের মাধ্যমে হতে পারে, যে কোনোভাবে হতে পারে। এরপরে রেমেডিয়াল টিচিং দেওয়া হয়, যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে তাহলে সেটাকে ঠিকঠাক করার জন্য। এরপর
রেমেডিয়াল টিচিং এর যাওয়ার পর সেটাকে আমরা ফর্মেটিভ ইভ্যালুয়েশনের পার্টে ইনক্লুড করি। মানে ফর্মেটিভ ইভ্যালুয়েশন অ্যাকচুয়ালি ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন এবং রেমেডিয়াল টিচিং এবং টিচিং এই তিনটের যৌথ একটা ইভ্যালুয়েশন, সেটা মিলেই হচ্ছে ফর্মেটিভ ইভ্যালুয়েশন। ঠিক আছে, নেক্সট দেখো 6 নম্বর কোশ্চেনে কি বলেছে, শিশুদের সমালোচনামূলক চিন্তাভাবনা কিভাবে মূল্যায়ন করা যায়। ঠিক আছে, তাহলে সমালোচনামূলক চিন্তাভাবনা কিভাবে মূল্যায়ন করা যায় না, ওপেন এন্ডেড কোশ্চেন দিয়ে, মানে মুক্ত প্রান্তিক প্রশ্ন জিজ্ঞাসা করে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি। ওপেন এন্ডেড প্রশ্ন মানে হচ্ছে শিশুরা নিজের মতো করে যুক্তি এবং বিশ্লেষণ দিতে পারে, যাতে তাদের সমালোচনামূলক চিন্তা ভাবনা মানে ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করে। যেমন সমালোচনামূলক চিন্তা ভাবনা মূল্যায়ন করার ক্ষেত্রে যে আমরা ওপেন এন্ডেড কোশ্চেনগুলো দিই, যেমন হচ্ছে যে ধরে নাও আমরা বললাম একদম সহজ একটা যদি উদাহরণ দেওয়া হয়, তাহলে ওপেন এন্ডেড কোশ্চেনের উদাহরণ হচ্ছে আকাশে উড়ে অথচ প্রাণ নেই এরকম জিনিসের তুমি উদাহরণ দাও। তাহলে কেউ বলবে উড়োজাহাজ, কেউ বলবে ঘুড়ি, কেউ বলবে প্যারাসুট, বহু রকম জিনিস বলতে পারে। তাহলে তাদের যে সমালোচনা, তারা যে এবারে ওটা নিয়ে যুক্তি খাড়া করবে, কেউ বলবে না বক ওড়ে, কেউ বলবে না ঈগল ওড়ে, তখন তারাই কিন্তু আবার আলোচনা করবে না তাদের তো প্রাণ আছে, স্যার তো বলেছেন প্রাণ নেই এরকম জিনিস বলো। তাহলে এই যে তাদের যে সমালোচনা বা ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ হচ্ছে, এটাই হচ্ছে কিন্তু ওপেন এন্ডেড কোশ্চেনের জন্য। কিন্তু যদি তুমি একটা ক্লোজ এন্ডেড কোশ্চেন দিয়ে দাও, ক্লোজ এন্ডেড কোশ্চেন মানে কি, ধরে নাও তুমি বলে দিলে যে একদম স্পেসিফিক তুমি বলে দিলে একটা পাখিকে দেখিয়ে যে ওটা কি, ঠিক আছে, তখন কিন্তু তার সমালোচনার আর জায়গা থাকলো না, তার ক্রিটিক্যাল থিঙ্কিং এর আর জায়গা থাকলো না। ঠিক আছে, নেক্সট 7 নম্বর কোশ্চেন দেখো। 7 নম্বর কোশ্চেনে কি বলেছে, সিসি সামগ্রিক বলতে কি বোঝায়। সামগ্রিক বলতে কি বোঝায়, দেখো প্রথমে বলছে শিক্ষাগত বিকাশ মানে স্কলাস্টিক ডেভেলপমেন্ট, আরেকটা হচ্ছে কো স্কলাস্টিক ডেভেলপমেন্ট মানে সহশিক্ষাগত বিকাশ। দেখো এই দুটোকে মিলেই কিন্তু বলা হয় সিসি, তাই না? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ এবং বি উভয়ে। 8 নাম্বারটা দেখো, 8 নাম্বারে কি বলেছে, একটা রেটিং স্কেল কি পরিমাপ করতে ব্যবহৃত হয়। একটা রেটিং স্কেল কি পরিমাপে ব্যবহৃত হয়, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোনো গুণের মাত্রা বা পরিমাপ বিচার করতে কিন্তু রেটিং স্কেলের ব্যবহার করা হয়। রেটিং স্কেলে 1 থেকে 5 পর্যন্ত নাম্বার দেওয়া হয়, কোনো কোনো ক্ষেত্রে 1 থেকে 10ও থাকতে পারে। ঠিক আছে, তো সেখানে দেখবে এইভাবে রেটিং করা হয়। আজকাল দেখবে ব্যাংকের থেকে বা যে কোনো কোম্পানি থেকে যখন ফোন করে, তখন তারপরে তারা বলে তাদের যে কল সেন্টার থেকে ফোন করার পর যে আমরা একটা ফিডব্যাক দিচ্ছি, আপনাদেরকে ফিডব্যাক একটা ভয়েস আসবে, সেখানে আপনি 1 থেকে 5 পর্যন্ত, 1 হচ্ছে সব থেকে খারাপ, 5 হচ্ছে সব থেকে ভালো, এইরকম ভাবে দেখবে একটা জিনিস বলে, প্রসঙ্গক্রমে মনে পড়ে গেল। তো সেই ধরনের জিনিসটা হচ্ছে কিন্তু রেটিং স্কেল। ওকে, নেক্সট 9 নাম্বার কোশ্চেন। আচ্ছা, কোনো টেস্টের মাধ্যমে একজন শিক্ষার্থীর পারদর্শিতাকে এক বিশাল ছাত্রগোষ্ঠীর সাথে তুলনা করা হয়। পারদর্শিতাকে এক বিশাল ছাত্রগোষ্ঠীর সাথে যখন তুলনা করা হয়, তখন সেটাকে বলা হয় নর্ম রেফারেন্স টেস্ট। নর্ম রেফারেন্স টেস্ট, ঠিক আছে। যেমন হচ্ছে ধরো নিট পরীক্ষা, একটা র্যাঙ্ক পাওয়া গেল, বা তোমার ধরে নাও কোনো সেরকম এক্সাম, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেখানে র্যাঙ্ক পাওয়া যাচ্ছে, সেগুলোকে বলা হচ্ছে নর্ম রেফারেন্স টেস্ট। যখন একজন শিক্ষার্থীর ফলাফলকে অন্য শিক্ষার্থীদের মানে একটা বড় গ্রুপের সাথে তুলনা করা হচ্ছে, তখন তাকে নর্ম রেফারেন্স টেস্ট বলছে। যেমন বললাম আগেই, নিট পরীক্ষা উদাহরণ হিসাবে বলতে পারো। এরপরে হচ্ছে আমাদের 10 নাম্বার কোশ্চেন। 10 নাম্বার কোশ্চেনে কি বলেছে দেখো, নির্ণায়ক পরীক্ষার প্রধান উদ্দেশ্য কি ডায়াগনস্টিক টেস্টের। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। অপশন ডি, অর্থাৎ বি এবং সি উভয়েই, মানে শিখনের সমস্যার নির্দিষ্ট প্রকৃতি,
সমস্যাটা কোথায় হচ্ছে এবং ব্যর্থতার কারণ সমূহ খুঁজে বের করা। তাহলে ডায়াগনস্টিক টেস্টের কাজ হলো শিশুটা কেন পিছিয়ে পড়েছে তার নির্দিষ্ট কারণ খোঁজা এবং তার সমস্যার প্রকৃতি খুঁজে বের করাটা হচ্ছে কিন্তু নির্ণায়ক অভিক্ষার বা ডায়াগনস্টিক টেস্টের মূল উদ্দেশ্য। ঠিক, চলে আসছি পরের কোশ্চেনে। 11 নম্বর কোশ্চেন, এনইপি 2020 অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী একজন শিক্ষার্থীর রিপোর্ট কার্ড কেমন হওয়া উচিত? এটাতে বলা রয়েছে, দেখবে আমরা এর আগেই চ্যাপ্টারটা করেছি সেখানে পরিষ্কারভাবে বলা আছে এটা হবে 360 ডিগ্রি হলিস্টিক রিপোর্ট কার্ড বলা হচ্ছে এটাকে, তাই না? তাহলে সেখানে শিশুর কি থাকবে না স্বমূল্যায়ন থাকবে, মানে সেলফ অ্যাসেসমেন্ট থাকবে, তার পিয়ার অ্যাসেসমেন্ট থাকবে মানে সহপাঠীর মূল্যায়ন থাকবে, এবং শিক্ষকের মূল্যায়ন মিলিয়ে একটা পূর্ণাঙ্গ হলিস্টিক রিপোর্ট কার্ড তৈরি করা হবে। এটাই হচ্ছে এনইপি 2020-তে উল্লেখিত রিপোর্ট কার্ডের প্রকৃতি। এরপরে হচ্ছে 12 নম্বরের কোশ্চেন দেখো, বুদ্ধিবৃত্তিক দক্ষতার বিকাশের সাথে কোন ক্ষেত্রটি যুক্ত? খুব ভালো কোশ্চেন। বুদ্ধিবৃত্তিক দক্ষতার বিকাশের সাথে কোন ক্ষেত্রটি যুক্ত? এটি হচ্ছে কগনিটিভ বা বৌদ্ধিক ক্ষেত্র। ব্লুমের যে ট্যাক্সোনমি রয়েছে সেখানে বুদ্ধিবৃত্তিক দক্ষতা মানে স্মৃতি, যুক্তি, এগুলোকে কগনিটিভ ডোমেনের অন্তর্ভুক্ত রাখা হয়েছে এবং এই কারণে বুদ্ধিবৃত্তিক দক্ষতাটা হচ্ছে কগনিটিভ ডোমেনের অন্তর্ভুক্ত। ঠিক আছে, চলে আসছি পরের 13 নম্বর কোশ্চেনে। 13 নম্বর কোশ্চেনে কি বলেছে, প্রতিকারমূলক শিক্ষণ কিসের একটা অংশ? এটা আমি আগেই বললাম, এটা ফর্মেটিভের একটা অংশ। অপশন এ, কারণ ফর্মেটিভ ইভ্যালুয়েশনের 3টে পার্ট। একটা হচ্ছে প্রথম শিক্ষণ আর কি, তারপরে হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট, তারপরে হচ্ছে রেমেডিয়াল টিচিং। এই 3টে পার্টের পরে আবার টেস্ট নিতে পারে টিচার, তারপরে ফর্মেটিভ। এই পুরো প্রক্রিয়াটা হচ্ছে ফর্মেটিভ ইভ্যালুয়েশন। তাহলে ফর্মেটিভ ইভ্যালুয়েশনের ভেতরে কোনো কিন্তু ফাঁক ফোকর রাখা হয় না, সেই ফাঁক ফোকরগুলোকে মানে বুঝে দেওয়ার জন্যই হচ্ছে অ্যাকচুয়ালি রেমেডিয়াল টিচিং। বোঝা গেল? চলে আসছি পরের 14 নম্বর কোশ্চেনে। 14 নম্বর কোশ্চেন দেখো, সময়ের সাথে মূল্যায়নের ফলাফলের ধারাবাহিকতাকে কি বলা হয়? সময়ের সাথে মূল্যায়নের যে ফলাফলের ধারাবাহিকতা সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় রিলায়েবিলিটি, মানে নির্ভরযোগ্যতা। ঠিক আছে, যদি কোনো একটা পরীক্ষা বারবার নেওয়ার পর ফলাফলের ধারাবাহিকতা একই রকম থাকে, কনসিস্টেন্সি থাকে, তবে তাকে আমরা নির্ভরযোগ্য পরীক্ষা বলতে পারি। দেখো এটা আমি কিন্তু বলেছি তোমাদেরকে, এই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট, এবং দেখছো এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের বিভিন্ন স্টেটের ইনক্লুডিং আমাদের ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ডের যে পরীক্ষাগুলো হয়েছে, টেট পরীক্ষা বা সমতুল পরীক্ষা, সেগুলোতে কিন্তু পড়েছে। চলে আসছি পরের কোশ্চেনে, 15 নম্বর কোশ্চেনে। স্বমূল্যায়ন এবং সহপাঠী মূল্যায়নকে কি প্রদান করে? এটা আমাদেরকে কি প্রদান করে? তাহলে এটা শিখন হিসাবে মূল্যায়ন, অর্থাৎ অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং দেয়। ঠিক আছে, খুব ভালো কোশ্চেন কিন্তু। অর্থাৎ শিক্ষার্থীরা নিজেদের মূল্যায়ন করে এবং বন্ধুদের মূল্যায়ন করে, তখন তারা শিখে যায় যে অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। পর যে কোশ্চেনটা সেটা 16 নম্বরের কোশ্চেন দেখো, নিচের কোনটা একটা সামেটিভ সরঞ্জাম? ইউনিট টেস্ট নাকি সেমিস্টার এক্সাম নাকি ডেইলি অবজারভেশন নাকি ক্লাসরুম ডিসকাশন? তাহলে এখানে সেমিস্টার বা বার্ষিক পরীক্ষা এটা হচ্ছে কিন্তু একটা তোমার সামেটিভ সরঞ্জাম, কিন্তু ইউনিট টেস্ট সেটা কিন্তু একটা ফর্মেটিভ ইভ্যালুয়েশনের পার্ট। বুঝা গেল? খুব কিন্তু ইম্পর্টেন্ট। ইউনিট টেস্টের নাম তোমরা শুনেছো, তো এই ইউনিট টেস্ট কিন্তু হচ্ছে ফর্মেটিভের পার্ট, অন্যদিকে সামেটিভের পার্ট কিন্তু সেমিস্টার বা যে আগে অ্যানুয়াল পরীক্ষা নেওয়া হতো সেটা। এটা একটা পড়া মানে শিক্ষাবর্ষের একটা নির্দিষ্ট অন্তরালে হয়, যেখানে অলরেডি ফর্মেটিভ হয়ে গেছে সেখানে কিন্তু সামেটিভ পরীক্ষাটা নেওয়া হয়। আগে ফর্মেটিভ, তারপর সামেটিভ। নেক্সট 17 নম্বর কোশ্চেন দেখো,
শিক্ষার্থীর আগ্রহ এবং মনোভাব কিসের মাধ্যমে মূল্যায়ন করা হয়? এটা হচ্ছে ইন্টারভিউ অ্যান্ড অবজারভেশন, সাক্ষাৎকার এবং পর্যবেক্ষণের মাধ্যমে। এই যে আগ্রহ বা মনোভাবের মতো গুণগুলো লিখিত পরীক্ষার চেয়ে পর্যবেক্ষণ বা কথা বলার মাধ্যমে কিন্তু খুব ভালোভাবে বোঝা যায় সাক্ষাৎকার করলে। সেটাই মানে আমাদের এখানে কোশ্চেনে রয়েছে। নেক্সট 18 নম্বর কোশ্চেনে দেখো, সিসিতে একজন শিক্ষকের ভূমিকা কি? একজন ফ্যাসিলেটার, পরিষ্কারভাবে বলা আছে একজন ফ্যাসিলেটারের কাজ হচ্ছে সিসিতে শিক্ষকের কাজটা। আচ্ছা, এখানে উত্তরটাও দেওয়া আছে দেখো। যাই হোক, নেক্সট হচ্ছে 19 নম্বরে কি বলা আছে? রুব্রিক্স দরকারি কারণ তারা প্রদান করে, এটা ব্যক্তিনিষ্ঠ নম্বর প্রদান না, এটা অ্যাসাইনমেন্টের জন্য স্পষ্ট প্রত্যাশা। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে উত্তর। মানে অ্যাসাইনমেন্টের জন্য আমি কি নাম্বার দেব বা নাম্বার পাবো সেটা সম্পর্কে একটা ক্লিয়ার নির্দেশিকা হচ্ছে কিন্তু রুব্রিক্স। ঠিক আছে, 20 নম্বর কোশ্চেন দেখো, কোন মূল্যায়ন একটা নির্দিষ্ট প্রোগ্রামের জন্য শিক্ষার্থীর প্রস্তুতি যাচাই করে? এটা হচ্ছে প্লেসমেন্ট ইভ্যালুয়েশন বা স্থান নির্ধারণী মূল্যায়ন। তোমরা নাম শুনেছো প্লেসমেন্ট ইভ্যালুয়েশন। কোনো বিশেষ কোর্স বা শ্রেণীতে ভর্তির আগে শিক্ষার্থী তার যোগ্য কিনা সেটা যাচাই করাকে বলা হচ্ছে প্লেসমেন্ট ইভ্যালুয়েশন। ঠিক আছে, এগুলো কিন্তু অনেক ছোট ছোট পার্ট, যেগুলো কিন্তু MCQ না করলে আমরা কিন্তু পাই না। এটা KVS এর যদিও এক্সামের, কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু এগুলো। চলে আসছি 21 নম্বর কোশ্চেনে। 21 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো, শিখনের ক্ষেত্রে ভুলগুলি গুরুত্বপূর্ণ কারণ অপশন বি হচ্ছে তারা শিশুর চিন্তা ভাবনা সম্পর্কে ধারণা দেয়। ভুল করা শিখনের একটা অংশ, এটি শিক্ষককে বুঝতে সাহায্য করে যে শিশুটা কিভাবে চিন্তা করছে বা তার কোথায় সমস্যা হচ্ছে। ঠিক আছে, এই জন্য কিন্তু শিখনের ক্ষেত্রে ভুলগুলো খুব গুরুত্বপূর্ণ। পরের কোশ্চেন দেখো, 22 নম্বর কোশ্চেন, একটা কিউমুলেটিভ রেকর্ড কার্ড CRC কি বজায় রাখে? এটা হচ্ছে কন্টিনিউয়াস রেকর্ড অফ স্টুডেন্ট প্রোগ্রেস, মানে একটা শিক্ষার্থীর অগ্রগতির নিরবিচ্ছিন্ন রেকর্ড রাখে। চলে আসছি 23 নম্বর কোশ্চেনে। 23 নম্বর কোশ্চেনে কি বলেছে, কোন ধরনের প্রশ্ন পরীক্ষকের ব্যক্তিনিষ্ঠতা হ্রাস করে? এটা হচ্ছে অবজেক্টিভ টাইপ কোশ্চেনের কিন্তু ব্যক্তিনিষ্ঠতা হ্রাস করে। মানে এটা কিন্তু টিচারের ওপর নির্ভর করে না। সঠিক হলে উত্তরে ফুল মার্কস পাবে, আর বেঠিক হলে পুরো 0 পাবে। এটাই হচ্ছে অবজেক্টিভ টাইপ কোশ্চেনের বৈশিষ্ট্য, নৈর্ব্যক্তিক বা অবজেক্টিভ টাইপের। ঠিক আছে, আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের 24 নম্বরে, সিসিতে সহপাঠী মূল্যায়ন বলতে কি বোঝায়? এখানে অপশন বি, শিক্ষার্থীদের দ্বারা একে অপরের মূল্যায়নকে বলা হয় পিয়ার অ্যাসেসমেন্ট বা সহপাঠী মূল্যায়ন। পিয়ার মানে হচ্ছে সহপাঠী, তাহলে একজন সহপাঠী আরেকজন সমবয়স্ক বন্ধুর সম্পর্কে কি দৃষ্টিভঙ্গি বা তার ভুল বুঝতে পারাটা সে পাচ্ছে কিনা। ভুল ধরতে পারা কিন্তু অনেক সহজ, ভুল মানে নিজের ভুলের থেকে অন্যের ভুল, তো সেই জিনিসটাকে কিন্তু এখানে কাজে লাগানো হয়েছে। ঠিক আছে, পুরোপুরিভাবে সেই টেকনিকটাকে কাজে লাগিয়ে কিন্তু এই পিয়ার অ্যাসেসমেন্টের জায়গাটা এসেছে। নেক্সট তথা আজকের সেশনের আমাদের লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে সংশোধিত ব্লুমের ট্যাক্সোনমিতে জ্ঞানমূলক ক্ষেত্রে সর্বোচ্চ স্তরটি কি? সেটা হচ্ছে আমাদের 2001 সালের যে সংশোধিত ব্লুমের ট্যাক্সোনমি, ক্রিয়েটিং কোনো কিছু উদ্ভাবন করাকে সবচেয়ে উচ্চতর স্তরের মধ্যে রাখা হয়েছে। তাহলে অপশন সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এই ব্লুমস ট্যাক্সোনমি সম্পর্কে আমাদের ক্লাস করানো হয়নি, এটা এই পার্টের ভেতরেই অন্তর্ভুক্ত।
তো যাই হোক, এটাকে কিন্তু আমরা পরবর্তীতে উল্লেখ করে দেব। এরকম অনেক জিনিস রয়েছে যেগুলো আমাদের ছোটোখাটো হয়তো করতে হবে, সেগুলো যথাসময়ে করে দেওয়া হবে। তোমরা কিন্তু নিয়মিতভাবে ক্লাসগুলো দেখতে থাকবে এবং আমাদেরকে যে কোনো ধরনের প্রবলেম হলে নিচে দেখতে পাচ্ছ যে আমাদের টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক, সেখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করবে। সেখান থেকে তোমাদেরকে যতটা সম্ভব সাহায্য করা হবে। আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ তোমরা প্রিপারেশন নিতে থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।